ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যত লোক আছে তার মাঝখানে বেস্ট চয়েস। ওই যে আবার গতকালকে বলেছিলাম, মাহমুদুর রহমান সাহেবকে যদি এনে বসানো যেত ওনার উপদেষ্টা হিসাবে, তাহলে একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া যেত। পত্রপত্রিকায় দেখি অর্থনৈতিক সাহায্য দিতে আসছে, আমাদের মাঝখানে সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ মানুষকে করার জন্য, টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এরা সামনে নিয়ে আসছে। এক্স্যাক্টলি, কিন্তু আমি তো ওইসব সাধারণ মানুষের মধ্যে না যে ওইসব পড়ে আমি খুশি হয়ে যাব। এই ডোনাল্ডরা বাংলাদেশে আসে হচ্ছে খাল কেটে কুমির আনা, মানে খাল কেটে ভারতকে আনার জন্য। আশেপাশে লোক বসিয়েছেন, আমরা চিৎকার করে বলার পরেও যে এরা হচ্ছে আওয়ামী লোক, এরাই হচ্ছে ভারতের বেনিফিশিয়ারি, তারপরে উনি সরাচ্ছেন না, সেটাকে উপেক্ষা করে উনি দেখেও না দেখা, শুনেও না শোনার ভান করে যাচ্ছেন, সেখানে কিন্তু উনি দোষী। একটা স্পষ্ট যুক্তি দিয়ে বলি, আয়নাঘরের বিচার কিভাবে হবে যদি এক নাম্বার আয়নাঘরের সাথে সম্পর্কিত যত ডিজিএফআই এর প্রধান হাসিনার আমলে ছিল, যারা সরাসরি রয়ের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করেছে, তাদের নির্দেশে কাজ করেছে, তার মানে তার দেশদ্রোহী, তাদের শাস্তি হওয়া উচিত ফাঁসি। ট্রিজনের শাস্তি হচ্ছে ফাঁসি। তাদের সরাসরি তত্ত্বাবধান আয়নাঘর হয়েছে, কিন্তু তারা বহাল তবিয়তে এখনো ইউনিফর্মে এবং চাকরিতে রয়ে গেছে। তার মানে প্রধান উপদেষ্টার কোনো নিয়ন্ত্রণ নাই, এবং প্রধান উপদেষ্টার এই সশস্ত্র বাহিনীর উপরে কিন্তু প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার হয়েও কিন্তু নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ কিন্তু সব ওই চুপ্পু বদমাইশ আওয়ামী এবং রয়ের চুপ্পুর উপরে। এত বড় একটা নিউজ হয়ে গেল দেশে যে সেখানেও তো পররাষ্ট্র উপদেষ্টা কি বললো চুপ্পুর ক্ষেত্রে, উনি বললো সেটা না, ওইটা এক্স্যাক্টলি আমি তো সেটাই বললাম, শুধু পররাষ্ট্র উপদেষ্টা তো গেলই, প্রধান উপদেষ্টারও কিন্তু কোনো বাণী নাই এরকম একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে, যে উনি যার সাথে অ্যালাইড হয়ে কাজ করছেন, উনি যার সাথে পাশাপাশি কাঁধে কাঁধ রেখে কাজ করছেন, সেই ভারতের আর হাসিনার রেখে যাওয়া চুপ্পু, যেই চুপ্পুর অধীনে বা নিয়ন্ত্রণে হচ্ছে সশস্ত্র বাহিনী, সেই চুপ্পুর যে গোপন তথ্য ফাঁস হলো, সে বাংলাদেশ থেকে বিদেশের টাকা পাচার করেছে, এবং শুধু তাই নয়, সে অন্য দেশের নাগরিকত্ব আছে। এর পরেও কি করে একটা পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেল, প্রধান উপদেষ্টা মুখে তালা মেরে দিলেন, আইন উপদেষ্টা কিছু বলছেন না, তার মানে কি? এরপরও দেখা যায় ওনারা বলছেন চাল ডাল গম নিয়ে কথা বলছেন টিসিবির। আমরা তো এই প্রধান উপদেষ্টার কাছে চাল ডাল শুনতে চাই নেই, চাল ডালের জন্য তো অন্যান্য লোক আছে, তাদেরকে চাল ডালের কথা বলতে দেন। আপনার দেশের স্পর্শকাতর দেশের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কথা বলেন, যার কারণে আবার সেই স্বৈরাচারী হাসিনা এবং ভারতের বাংলাদেশে প্রবেশের রাস্তা খোলা সব, আপনি সেটাকে সাহায্য করছেন। চারিদিকে দেখছি হাসিনা রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা মিটিং মিছিল করছে, রিঅর্গানাইজ হচ্ছে। এবং আজকে যে 6টা কমিশন করলো উনি সংস্কারের জন্য, সেই 6টা কমিশনের মধ্যে একটা কমিশন পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব তো উনি দিলেন একদম সরাসরি আওয়ামী লীগ নেতার হাতে। সেটাই আমি কয়জনের উদাহরণ দিব, 100%। বিকজ একটা জিনিস বারবার পরিষ্কার করে বলছি, উনার দোষটা কোথায় নাই, যে উনার কোনো ব্যাপারে, এইসব ব্যাপারে কোনো নলেজ নেই, কে কি দেশে আর্মি কোথায়, পুলিশ কোথায়, জিরো নলেজ। কিন্তু উনার দোষ হচ্ছে উনার পাশে যেই সব অ্যাডভাইজার উপদেষ্টা, যারা 33 মিনিটে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, যারা উনার আশেপাশে লোক বসিয়েছেন, আমরা চিৎকার করে বলার পরেও যে এরা হচ্ছে আওয়ামী লোক, এরাই হচ্ছে ভারতের বেনিফিশিয়ারি, তারপরে উনি সরাচ্ছেন না, সেটাকে উপেক্ষা করে উনি দেখেও না দেখা, শুনেও না শোনার ভান করে যাচ্ছেন, সেখানে কিন্তু উনি দোষী। সেখানেই কিন্তু উনার ভয়ঙ্কর বিপদ, উনার দোদুল্যমান তাসের ঘরের এই উপদেষ্টা সরকার। এই জন্য আমি ওনাকে ফেলে দিতে চাচ্ছি না, আমি ওনাকে কারেকশন গুলো দিয়ে ওনাকে শক্তিশালী করতে চাচ্ছি। শুধু উনি ডুববে না, পুরো দেশ ডুববে, তাই না? উনি ব্যর্থ হলে একেবারে আন্ডারলাইন, একদম হাইলাইট বোল্ড আকারে বলে দিচ্ছি, উনি যদি ব্যর্থ হয়, এই দেশ আর ফেরার রাস্তা নাই। কারণ কথায় কথায় কিন্তু 1,500 ছেলে মেয়ে আবার প্রাণ দিবে না, দাঁড়াবে না। সুতরাং এই বাচ্চা ছেলেপেলেগুলোও বুঝতে পারছে না, এই কবি সাহিত্যিকরা বুঝতে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছেন না, যে নিরাপত্তার বিষয়গুলো আদলে না নিয়ে উনারা যে কি ভয়ঙ্কর চোরাবালিতে ডুবছেন, এবং উনারা যত এটাকে অবহেলা করে সি নো ইভল হিয়ার নো ইভল করে, মানে কোনো শয়তান দেখিও না, কোনো শয়তানের কথা শুনিও না, তাদের মতো কাজ করে যাচ্ছেন, যে আমাদের কোনো কথা শুনছেন না, যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওনাদের নজরে আনতে চাচ্ছে শুনছেন না।
সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনারা কিন্তু চোরাবালিতে ডুবছেন। এমন একটা সময় আসবে চোরাবালিতে ডুবতে ডুবতে এই চোরাবালি থেকে উঠতে পারবেন না। আরেকটা প্রশ্ন, এই যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছে, প্রতিবারে আমরা দেখি ডোনাল্ড লু আসে, ভারত হয়ে তারপরে আসে। গত লাস্ট বার যখন এসেছে তখন আপনি নিশ্চয়ই নির্বাচনের আগে আ নির্বাচনের মনে হয় নির্বাচনের কয়েকদিন আগে এসে একটা চিঠি ধরায় দিল। যখন আর কোনো কিছু ইয়ে ছিল না। নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেটের আগে। বিএনপির হাতে একটা চিঠি ধরায় দিল, জাতীয় পার্টির হাতে একটা চিঠি ধরায় দিল। তো আসলে উনার আসার উদ্দেশ্য কি? মানে উনি আসে মানেই কোনো একটা ঘটনা ঘটে। আর ভারত হয়ে কেন আসে? আচ্ছা, এই ডোনাল্ড রুলা হচ্ছে, প্রথমে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের এই সাউথ ইস্ট এশিয়ার তাদের যে পলিসি, এটা বুঝতে হবে। যুক্তরাষ্ট্র তো বরাবরই ভুল করে আসছিল। ওরা এই সাউথ ইস্ট এশিয়াটাকে তারা ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাদের নীতিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিটা দেশ নিয়ে আমাদের আলাদা আলাদা করে করার সময় নেই, বা অর্থ বা সময় আমরা ব্যয় করতে চাই না। এই সাউথ ইস্ট এশিয়ার বর্গাটা দিয়ে দিলাম, আমরা সাব কন্ট্রাক্ট করে দিলাম ভারতের কাছে। তারা কিন্তু গত নির্বাচনের আগ পর্যন্ত তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিল যে চীন থেকে বাংলাদেশকে সরাতে হলে, বাংলাদেশ থেকে চীনের বলয় থেকে বের করে নিয়ে আসতে হলে হাসিনাকে চাপ সৃষ্টি করতে হবে। এবং তারা কিন্তু, হাসিনার চেহারা কিন্তু কালো হয়েছিল। হাসিনার মন্ত্রী এই কাউয়াকাদের থেকে আরম্ভ করে, তার আইনমন্ত্রী আনিস থেকে আরম্ভ করে সবাই বলেই বসেছে যে প্রধানমন্ত্রী তো ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু তার একটা প্রক্রিয়ার মাধ্যমে করবেন। তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল, তারা কিন্তু ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এই সময় এই ডোনাল্ডরা ভারত চলে গেল, ভারতে গিয়ে আবার তাদেরকে ম্যানেজ করে ফেললো। ম্যানেজ করেই সাথে সাথে তারা চলে গেল 7ই জানুয়ারির নির্বাচন হাসি খুশি ঠেলায় ধাক্কায় করলো ভারতের সাহায্যে স্বৈরাচারী হাসিনা। তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করে, খর্ব করে, বাংলাদেশের জনগণের অধিকারকে অপমান করে, খর্ব করে এই যুক্তরাষ্ট্র ভারতের হাতে বাংলাদেশের গোলামি ভারতের কাছে দিয়ে গেছে। সুতরাং এই ডোনাল্ড লুকে আপনি বা বাংলাদেশিরা বিশ্বাস করে না। এই জন্য বাংলাদেশিদের চোখ খুলে দিচ্ছি, এই ডোনাল্ড লু যখনই আসে ভারত হয়ে আসে, ভারতের কাছ থেকে, জমিদারের কাছ থেকে পরামর্শ নিয়ে কি কি করতে হবে। যেহেতু হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে ভারতের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এই ডোনাল্ড লু আসছে এই বিবাহটাকে কোনোভাবে আবার ফিরিয়ে আনা যায় নাকি, এই গার্লফ্রেন্ডটাকে আবার কখনো কোনোভাবে জোড়া লাগানো যায় নাকি, এই জন্য ডোনাল্ড লু আসছে। তাই আমি বলেছি, এই ডোনাল্ড লুলা আসছেই হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দুর্বলতা রয়ে গেছে এইখানে। যেহেতু এত বছর ধরে যুক্তরাষ্ট্র ওনার সফর সঙ্গী, উনি দুনিয়াতে যত কাভারেজ পেয়েছেন, যত কিছু করেছেন, যুক্তরাষ্ট্র ওনার মেইন সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই, মানে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টনার। এটাকে আমি খারাপ অর্থে দেখছি না। ওনার পার্টনার ছিল উনি যেটা করছিলেন এতদিন অ্যাজ এ গ্রামীণ ব্যাংক, এটা হিসেবে। কিন্তু বাংলাদেশের প্রশ্ন যখন আসে, এটাকে ইংলিশে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আপনি একটা অফিসের চেয়ারম্যান বা সিইও, সেই অফিসে যদি আপনি চাকরি দেন, আপনার সন্তানকে একটা পদে দেন, একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেন, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আপনি তখন আপনার সন্তান আত্মীয় হওয়ার কারণে কোম্পানির পলিসি হিসাবে তার উপর কোনো কাজ করতে পারবেন না, তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না। একইভাবে আন্তর্জাতিক দৃষ্টিতে দেখলে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে উপদেষ্টা আর ডোনাল্ড রুরা এসে দেখা করেন ওনার সাথে, তখন এখানেই হয়ে দাঁড়ায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আমেরিকার সকল ডেমোক্রেটস, প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন, কি বলে বারাক ওবামা, জো বাইডেন, সবাই কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তখন যখন ডোনাল্ড রুরা একটা প্রস্তাব নিয়ে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কি মাথা তুলে দাঁড়াতে পারবেন? উনি কি বলতে পারবেন না আমরা এটা করতে পারবো না, কারণ এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশের
প্রতিরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন, যেই দিন উনি বলতে পারবেন আমি সেই দিন ওনাকে দাঁড়িয়ে স্যালিউট করব। গ্রামীণ রেভিনিউ নোবেল পেয়েছে, সেটার জন্য ওনাকে সম্মান করি, কিন্তু দেশের প্রশ্ন যখন আসে আই এম সরি, আমি মাটির 1 ইঞ্চি সার্বভৌমত্ব স্বাধীনতার 1 ইঞ্চি 10টা নোবেল প্রাইজ পেলেও কারোর কাছে আমি সেটা তার কাছে আমি আপোষ করব না। সুতরাং এখানে একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে। আমেরিকানরা যখন আসে, এই যে আমরা পত্রিকায় দেখি সবসময় এদের ষড়যন্ত্র হচ্ছে, আমরা এরা ভিতরে একটা হয় কিন্তু বাইরে কিন্তু দেখবেন সবসময় মিষ্টি, সুগার, মধু। পত্রপত্রিকায় দেখি অর্থনৈতিক সাহায্য দিতে আসছে, আমাদের মাঝখানে সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ মানুষকে ইয়ে করার জন্য, টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এরা সামনে নিয়ে আসে। এক্স্যাক্টলি, কিন্তু আমি তো ওইসব সাধারণ মানুষের মধ্যে না যে ওইসব পড়ে আমি খুশি হয়ে যাব। এই ডোনাল্ডরা বাংলাদেশে আসে হচ্ছে খাল কেটে কুমির আনা, মানে খাল কেটে ভারতকে আনার জন্য। এবং এইবারও যে বাংলাদেশে আসছে, ভারত হয়ে আসছে, আমার ভয় হচ্ছে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায়, যেখানে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক, উনি বাংলাদেশের স্বার্থ পুরাপুরি দেখতে পারবেন কিনা আমি খুব সন্দিহান, আমার চিন্তা আছে মাথায়। এবং আমি এটাও বলে দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আমাকে জনগণ ভুল না বুঝে, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যত লোক আছে তার মাঝখানে বেস্ট চয়েস। ওই যে আবার গতকালকে বলেছিলাম, মাহমুদুর রহমান সাহেবকে যদি এনে বসানো যেত ওনার উপদেষ্টা হিসাবে, তাহলে একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া যেত। কিন্তু এছাড়া কোন রাজনৈতিক দলের ওনার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা নাই দেশের এই পরিস্থিতি সামাল দেওয়া। এবং অনেক বড় বড় দলের তথাকথিত কাউকে যদি প্রধানমন্ত্রী বা অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হতো, হয়তো হাসি মুখে যা চাইতো, ভারতও যা চাইতো, যুক্তরাষ্ট্র যা চাইতো তাই দিয়ে দিত। সো তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সেফ। এই জিনিসটা পরিষ্কার করে বললাম, আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নাই এখানে। কারণ আমি সরকারকে সাহায্য করতে চাইছি, তাদেরকে শক্তিশালী করতে চাইছি, তাদের দুর্বল জায়গাগুলোকে স্পষ্ট করে দেখিয়ে দিয়ে।